সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি 2021 সালের পরীক্ষায় কবিতা অংশের বাংলা প্রথম পত্রের কবিতা অংশের অন্যতম একটি কবিতা ঐকতান, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঐকতান কবিতাটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। কবিতাটি নিয়ে আগে ক্লাস হয়নি, তাই এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আশা করি তোমরা এই ক্লাসটি করবে এবং এই ক্লাস থেকে ঐকতান কবিতা থেকে কবিতা সম্পর্কে এই ক্লাস থেকে ঐকতান কবিতা সম্পর্কে যাবতীয় বিষয়, সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক, বহু নির্বাচনী, সব ধরনের যাবতীয় বিষয় তোমরা আয়ত্তে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক্লাসটি শুরু করি। তোমরা জানো প্রতিটি ক্লাসকেই আমি 4টি অংশে বিভক্ত করে দিই। এখানে ঐকতান কবিতাটিকে আমরা 4টি অংশে বিভক্ত করে নিয়েছি। ঐকতান কবিতার কবি পরিচিতি, মূলভাব, পাঠ পরিচিতি, কবিতার ব্যাখ্যা এবং বিষয়বস্তু সৃজনশীল বিষয়বস্তু। এখানে ঐকতান কবিতাটিকে আমি 4টি অংশে বিভক্ত করেছি একটি সারণীর মাধ্যমে। ঐকতান কবিতার কবি পরিচিতি আমরা অপরিচিত গল্প পড়ার সাথে সাথেই কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, অর্থাৎ ঐকতান কবিতার যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অপরিচিত গল্পে জেনেছি। তাই আমি এই ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আর আলোচনা করব না, কারণ তোমরা অপরিচিত গল্পের যে কবি পরিচিতি থেকেই তোমরা ঐকতান কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অংশ মূলভাব এবং পাঠ পরিচিতি এই অংশটি আলোচনা করব। এই অংশ আলোচনার মধ্য দিয়ে আমরা ঐকতান কবিতাটি কোথা থেকে এসেছে এবং ঐকতান বলতে আমরা কি বুঝি। আসলে একটু প্রথমে বলে নেই, ঐকতান হচ্ছে বহু বাদ্যযন্ত্রের মিলিত সমস্বর, অর্থাৎ অনেকগুলো বাদ্যযন্ত্র মিলে যখন একটি সুর তৈরি করে সেটাকে ঐকতান বলে। আর কবি এখানে তাহলে ঐকতান বলতে বোঝানো হয়েছে অনেকগুলো বাদ্যযন্ত্রের সম্মিলিত সুর। তাহলে অনেকগুলো বাদ্যযন্ত্র যখন মিলে সম্মিলিত সুর তৈরি করে সেই সুরটি অনেক সুন্দর হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্য দিয়ে সাহিত্যের যে অনেক সাহিত্যিক রয়েছেন, সাহিত্যের যে অনেকগুলো ধারা রয়েছে এবং সাহিত্যের অনেক অখ্যাত এবং বিখ্যাত সাহিত্যিক রয়েছেন, সকল সাহিত্যিককে তিনি একই সাথে, একই মঞ্চে, একই জায়গায় উপস্থাপন করে সাহিত্যের যে মর্যাদা সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই কবিতায় তাহলে সাহিত্যের ঐকতান করানোর চেষ্টা করেছেন কবি। কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর 4 মাস আগে প্রকাশিত জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে, এবং জন্মদিনে কাব্যগ্রন্থের 10ম কবিতা হচ্ছে এই ঐকতান। এই কাব্যগ্রন্থের কবির যে বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ তিনি যে পরিণত বয়সের 80 বছর বয়স হয়ে গেছে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের, এই বয়সে এসে তার যে দর্শন চিন্তা, তার যে মনস্তাত্ত্বিক চিন্তা এবং তার যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব তিনি এই কাব্যগ্রন্থে দেখিয়েছেন। এই কাব্যগ্রন্থের অন্যতম একটি কবিতা ঐকতান। এই ঐকতান কবিতায় কবি নিজের আত্মসমালোচনা করেছেন, অর্থাৎ তিনি কবি হিসেবে কি এবং কতটুকু সার্থক, এবং তার কবিতায় তিনি কবি হয়ে উঠেছেন কিভাবে, তার জ্ঞানের পরিধি তিনি কিভাবে বাড়িয়েছেন, কিন্তু জ্ঞানের পরিব্যাপ্তি তার কতটুকু, তিনি কি সফল নাকি বিফল, এই বিষয়গুলো তিনি তার এই ঐকতান কাব্যগ্রন্থে, এই ঐকতান কবিতায় ফুটিয়ে তুলেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার হচ্ছে পাঠ পরিচিতি আলোচনা করব। তারপর আমরা কবিতা আলোচনা করব। এই কবিতাটি একটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা। আমরা পাঠ পরিচিতি আলোচনা করি। চলো শিক্ষার্থীরা। আচ্ছা, এখানে দেখো পাঠ পরিচিতি। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10ম সংখ্যক কবিতা। তাহলে এই কবিতাটি হচ্ছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জন্মদিনে কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং এটা
জন্মদিনে কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা। কবির মৃত্যুর মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দে 1 বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। তাহলে মৃত্যুর 4 মাস আগে, কবির মৃত্যুর 4 মাস আগে জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটা হচ্ছে 1348 খ্রিস্টাব্দে বৈশাখ মাসে। তাহলে 1947 সালের 47 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় প্রবাসীতে কবিতাটি ঐকতার নামে প্রথম প্রকাশিত হয়। তবে 48 সালে জন্মদিনে কাব্যগ্রন্থে প্রকাশিত হলো এই কবিতাটি 1947 সালের প্রবাসী পত্রিকার ফাল্গুন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। ঐকতান অশীতিপর হিতপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা। কথাটি দেখো, অতিশীপর মানে 80 বছরের বেশি বৃদ্ধ, হিতপ্রজ্ঞ মানে অধিক প্রজ্ঞ এখানে হচ্ছে তিনি জ্ঞানী। এখানে স্থিতপ্রজ্ঞ বলতে জ্ঞানী বোঝানো হয়েছে। কবি 80 বছর বয়স্ক জ্ঞানী কবির আত্মসমালোচনা। তাহলে এই কবিতাটি হচ্ছে 80 বছর বয়স্ক কবির জ্ঞানের জ্ঞানী কবির আত্মসমালোচনা। কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। অর্থাৎ এই কবিতায় কবি নিজের অপূর্ণতার সহজ স্বীকারোক্তি করেছেন, অর্থাৎ নিজের যে অপূর্ণতা সেই অপূর্ণতাগুলোকে তিনি এখানে স্বীকার করে নিয়েছেন। এই হচ্ছে কবি ঐকতান কবিতার কোথা থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতার মূল ভাব কি। মূল ভাব তাহলে কি, এই কবিতায় হচ্ছে কবি তার অপূর্ণতার স্বীকারোক্তি করেছেন। এখানে দেখো পাঠ পরিচিতি আমরা কি পাই। দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পেছনে ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতায়। অর্থাৎ 80 বছর বয়সে এসে কবিতার জীবনের পিছনে ফিরে তাকিয়ে তার জীবনের যে প্রাপ্তি এবং অপ্রাপ্তি, এই প্রাপ্তি অপ্রাপ্তিগুলো, সাহিত্যের সফলতা এবং ব্যর্থতাগুলো তিনি এখানে এই কবিতায় খোঁজার চেষ্টা করেছেন। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। এখানে কবি এখানে তার যে অকপটে, অর্থাৎ তিনি একেবারে নির্দ্বিধায় তিনি তার সীমাবদ্ধতা এবং অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিতকরতা ও ব্যর্থতার স্বরূপ। অর্থাৎ কবি এই জীবন মৃত্যুর শেষ সময় এসে তিনি অনুভব করতে পেরেছেন তার সংকীর্ণতা এবং ব্যর্থতার স্বরূপটা। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়েছে। তাহলে এই কবিতায় কবি দেখিয়েছেন যে তার পৃথিবীতে অনেক কিছু রয়েছে, অনেক ঘটনা, অনেক কিছু রয়েছে, অনেক অজানা তার যে বিষয় রয়েছে, সেই অজানা বিষয় এবং অদেখা তার রয়ে গেছে। এই বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন। বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়ে ছিল কেবল ছোট একটি কোণ। অর্থাৎ এই পৃথিবীর যে বিশাল বিশাল পৃথিবীর নানাবিধ কাজ কর্ম যে প্রতিনিয়ত ঘটছে, সেই প্রতিনিয়ত ঘটনা কবির অজানা। তার মন একেবারে বিশাল এই পৃথিবীর এক কোণে পড়ে রয়েছে। জ্ঞানের দীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থ, চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্য ভাণ্ডার পূর্ণ করেছেন। এখানে দেখো যে কবি হচ্ছে কি, যে পৃথিবীর এই বিশাল পৃথিবীর মধ্যে কবি একটি কোণে, বাংলাদেশের এক জায়গায় একটি কোণে পড়ে রয়েছেন, ভারতবর্ষে একটি কোণে পড়ে রয়েছেন তিনি কিন্তু পৃথিবীর সবকিছুই তিনি জানেন না, সবকিছুই তার কাছে অজানা। এই যে জ্ঞানের স্বল্পতা, এখানে কবি বলেছেন জ্ঞানের দীনতা, জ্ঞানের যে স্বল্পতা, এই জ্ঞানের দীনতা পূরণ করার জন্য তিনি কি করেছেন, তার যে দেশে দেশে তিনি ভ্রমণ করেছেন, এই বিদেশের নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা এবং বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী, অর্থাৎ তিনি বিভিন্ন গ্রন্থের মাধ্যমে সেই গ্রন্থের চিত্রময় বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করেছেন। অর্থাৎ ভিক্ষুক যেমন ভিক্ষা নিয়ে তাকে সমৃদ্ধ করে, তার সম্পদ সমৃদ্ধ করে, তেমনি কবিও ভ্রমণ গ্রন্থ পড়ে এবং ভ্রমণ কাহিনী পড়ে, গ্রন্থ এবং ভ্রমণ গ্রন্থ পড়ে তিনি তার ভিক্ষালব্ধ ধনের মতো তিনি জ্ঞান আহরণ করেছেন।
এবং নিজের কাব্য ভাণ্ডার পূর্ণ করেছেন। তবু তবু বিপ্লয় পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। তবুও তিনি কি করতে পারেননি, সব জায়গায় তিনি পৌঁছাতে পারেননি। চাষি খেতে হাল চষে, তাঁতি তাঁত বনে, জেলে জাল ফেলে, এসব শ্রমজীবী মানুষের ওপর ভর করে জীবন সংসার এগিয়ে চলে। তিনি সব জায়গায়, তবুও তিনি তার জ্ঞান তৃষ্ণা কিছুটা নিবারণ করতে পেরেছেন বই পড়ে, কিন্তু তবুও তিনি সব জায়গায় পৌঁছাতে পারেননি। এই যে শ্রমজীবী মানুষ যারা কৃষক, তাঁতি, জেলে, এসব শ্রমজীবী মানুষের উপরে জীবন সংসার এগিয়ে চলছে, কিন্তু কবি এসব হতদরিদ্র অপাংতেয় মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। কবি এখানে হচ্ছে যে এই যে মানুষগুলো যাদের উপরে সংসার, তাদের উপর পৃথিবী চলমান, যাদের উপর নির্ভর করে পৃথিবী এগিয়ে চলছে, কবি সেই মানুষদের থেকেও দূরে সমাজের উচ্চ মঞ্চে, সংকীর্ণ উচ্চ মঞ্চে তিনি আসীন করে আছেন, বসে আছেন। কবি এখানে বলছেন তিনি ছিলেন ব্রাহ্মণ। হিন্দু ধর্মের এই যে জাতভেদ, হিন্দু ধর্মের যে চারটা গোত্রভেদ, এই গোত্রভেদের কারণে তিনি সব জায়গায় প্রবেশ করতে পারেননি, সব জায়গায় যেতে পারেননি। সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে, সেখানকার ওই যে লেখক যে উচ্চ মঞ্চের সংকীর্ণ জায়গায় বসে আছেন, সেখান থেকে তিনি যে কোথাও যেতে পারেননি, সেটাকে তিনি সংকীর্ণ বলছেন। সেই সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন, তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। অর্থাৎ তিনি সব জায়গায় তো যেতে পারেননি চাইলেও, এই যে অপূর্ণতা, তার যে যেতে পারেননি, তিনি যে যতটুকু দেখেছেন দূর থেকে, সেই দূর থেকে দেখাটা ছিল খণ্ডিত বা অপূর্ণ। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবনধারার ঐকতান সৃষ্টি করতে না পারলে শিল্পীর গানের পসরা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতায় পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়, কবিতায় এই আত্ম উপলব্ধির প্রকাশ ঘটেছে। কবি বোঝাতে চেয়েছেন তার কবিতায় সমস্ত মানুষের কথা বলা হলেও সেই বলাটা হচ্ছে কৃত্রিমতায়, কারণ তিনি মানব জীবনধারার সাথে তার সম্পর্ক ঘটেনি সরাসরি। তিনি যা দেখেছেন তাই তিনি বর্ণনা করেছেন, আর এই কারণে তার কবিতা ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছাতে পারেনি। অর্থাৎ তার কবিতা বিচিত্র ধরনের হলেও সকলের কথা তিনি বলতে পারেননি। ফলে জীবন সায়ান্নে কবি অনাগত ভবিষ্যতে সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। কবিতায় এই জীবনের শেষ মুহূর্তে সেটা উপলব্ধি করতে পেরেছেন যে শ্রমজীবী মানুষের সাথে না মিশে যে তিনি যতটুকু দেখেছেন, ঠিক ততটুকু তিনি তাদের কথা তিনি পরিপূর্ণ ব্যক্ত করতে পারেননি তার কবিতায়। তাই তিনি আশা করেছেন যে ওই যারা মাটির সাথে মিশে, মাটির মানুষের সাথে মিশে আত্মীয়তার সম্পর্ক গড়ে, শ্রমজীবী মানুষের সাথে মিশে তাদের মতো করে তাদের কথা বলে কবিতা লেখে, সেই কবির তিনি আহ্বান করেছেন। ঐকতান কবিতায় যুগপৎ কবির নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচিত হয়েছে। অর্থাৎ এই কবিতার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে নিজের যে সীমাবদ্ধতা, নিজের যে কবিতার বিষয় এবং সমকালীন বাংলা কবিতার বিষয়ের যে সীমাবদ্ধতা, সেগুলো তিনি এখানে উন্মোচিত করেছেন। অর্থাৎ এখানে অনেক অখ্যাত কবি তখনও ছিল, কিন্তু সেই কবিগুলো সুনাম পাচ্ছিল না, তার কবিতাগুলো স্বীকৃতি পাচ্ছিল না। শ্রমজীবীদের মধ্যেও যে কবি থাকতে পারে, সেই কবিকে তিনি বারবার আহ্বান করেছেন এই কবিতায়। তাহলে এই কবিতায় দেখা হয়েছে যে কবির অপূর্ণতা, তার জ্ঞানের যে সীমাবদ্ধতা, এবং যে কবিতা তার কাব্য ভাণ্ডারের যে অপূর্ণতা তিনি এই কবিতায় ব্যক্ত করেছেন। এবং তিনি এই আশা করেছেন যারা ওই শ্রমজীবী মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক, একেবারে মাটির সম্পর্ক তাদের মধ্যেও যে কবিরা আছে, তারাও হয়তো রচনা করবে, সেই কবিকে তিনি এই সাহিত্যের ঐকতান মঞ্চে তিনি আহ্বান করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে কবিতার পাঠ পরিচিতি। পুরো কবিতাটিতেই আমরা এই অংশটাই আমরা পড়ব। এই কথাগুলো এখানে সংক্ষিপ্ত আকারে আমরা কবিতা যখন পাঠ করব তখন এই পাঠ পরিচিতিটি খুব গুরুত্বপূর্ণ। কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত, আর এখানে যে কথা আছে সমিল, প্রবহমান, এখানে এগুলো হচ্ছে
তোমরা ধীরে ধীরে বুঝবে। কবিতাটি ৮-৬ মাত্রা এবং ৮-১০ পর্বই অধিক, অর্থাৎ এখানে যে কবিতার মাত্রা রয়েছে ৮-৬ এবং ৮-১০, তবে ৯ মাত্রা অসম পর্ব, ৩-৪ মাত্রা অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে। তাহলে মূল কথা হচ্ছে এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আর এই কবিতার মূল ভাব হচ্ছে সাহিত্যের ঐক্যতা সৃষ্টি করার জন্য কবি ওই শ্রমজীবী মানুষদের মধ্য থেকে মানুষদের সাথে আত্মীয়তার মানুষদের সাথে মাটির সাথে মিশে থাকা কবিদের আহ্বান করেছেন যেন সাহিত্যের ঐক্যতান মঞ্চে তারা এসে একেবারে কৃত্রিম না প্রাকৃতিকভাবেই যেন কবিতা রচনা করে এবং সেই কবিতাই হবে সার্থক, সফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবটা বুঝেছো এবং হচ্ছে ঐকতান কবিতায় ওই কবিতার আমরা কবিতার লাইন আমরা ব্যাখ্যা করে পরবর্তী ক্লাসে পড়ব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে, তোমরা একবার নিজেরা পড়ে নিবে কবিতাটি। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।